আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ডিজেল অকটেন পেট্রোল সহ বাড়ল জ্বালানি তেলের দাম। কষ্ট হলেও আপত্তি নেই, সাধারণ মানুষের চান সিরিয়াল রেশনিং থেকে মুক্তি। বিগত দুটি সরকার যথাসময়ে টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বললেন প্রধানমন্ত্রী। সন্তানহারা বাবা মায়ের কাছে দুঃখ প্রকাশ। দেশের 6 জেলায় ঝড় এবং বজ্রাঘাতে 12 জনের মৃত্যু। সুনামগঞ্জে শিক্ষার্থী সহ নিহত 5, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারে 20 টাকা বাড়িয়ে অকটেনের নতুন দাম নির্ধারণ হয়েছে 140 টাকা, 19 টাকা বাড়িয়ে পেট্রোল 135 আর 15 টাকা বাড়িয়ে ডিজেলের নতুন দাম নির্ধারিত হয়েছে 115 টাকা লিটার। দাম বেড়েছে কেরোসিনেরও, লিটার প্রতি নতুন দাম 130 টাকা। শনিবার বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারে ওই দাম সমন্বয় করা হয়েছে। এদিকে রাজধানীতে গভীর রাতেও পাম্পগুলোতে তেল কিনতে যানবাহনের দীর্ঘ সারি। সকালে খুলবে পাম্প, সারা রাত অপেক্ষা করেই তবে মিলবে তেল। এরই মধ্যে তেলের দাম বৃদ্ধির খবর জেনে মিশ্র প্রতিক্রিয়া জানান চালকরা। বাড়ছে ঠিক আছে, কিন্তু আমাদের যদি রেগুলার তেলটা পাওয়া যায় তাইলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যদি এরকম বাড়ার পরও যদি এই সমস্যা দেখা দেয় তাহলে ভাই আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তেলের দাম যেহেতু বাড়ছে, লিমিট সিন্ডিকেট বাদ দিতে হবে। যে যতটুকু নিতে চায় তাকে ততটুকু দিয়ে সান্ত্বনা দিতে হবে। যে আপনারা কেউ মজুত করেন না, মজুত থেকে বিরত থাকুন। আগের মতো আপনাদের যতটুকু তেল লাগে ততটুকুই নেন। তেল বাড়লে পরে আমাদের সংকটটা মনে হয় দেখা দিত না। তো যেহেতু বাড়লো, তো এতে আমরা অনেক কষ্টবোধ করতেছি। গাড়ি সিরিয়াল 4টার দিকে লাইন ছিল, আজকে পাইনি, কালকে সকালে নিতে হবে। সেক্ষেত্রে বাড়িয়েছে, এটা তো আসলে নিরুপায়। পুরোটাই ডিপেন্ড করছে পাম্পগুলো ডিপো থেকে কি পরিমাণ তেল পাচ্ছে তার উপরে। অর্থাৎ এখানে আমরা আসাদগেট এলাকায় যে পাম্প, সেখানে আমরা দেখলাম যে রাত 12টা থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে, কিন্তু রেশনিংটা কিন্তু পরিবর্তন হয়নি। অর্থাৎ আগের যেই পরিমাণ তেল দেয়া হতো সেটি এখন দেয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এখানে চালক যারা রয়েছেন বিভিন্ন গাড়ির, তারা কিন্তু অভিযোগ করছেন যে দাম বেশি দিতে কোনো সমস্যা নেই, কিন্তু তেলের পরিমাণটি আসলে কেন বাড়ানো হলো না, অথবা যার যতটুকু প্রয়োজন ততটুকু কেন সে পাচ্ছে না। একই সাথে তেলের দাম বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই যে বাজার দর বৃদ্ধি হওয়া, জীবনমানের খরচ বেড়ে যাওয়া, সেগুলো নিয়ে অভিযোগের জায়গা তো রয়েছেই। সবচেয়ে বড় অভিযোগ গণপরিবহনের ক্ষেত্রে। তারা কিন্তু অভিযোগ করছেন যে যে পরিমাণ তেল তাদেরকে গত 2 সপ্তাহ ধরে দেওয়া হচ্ছে, এই নতুন দাম বৃদ্ধির পরে কিন্তু সেই বিন্দু পরিমাণ বাড়ানো হয়নি। এবং বড় যে অভিযোগের জায়গা সেটি হচ্ছে যে দীর্ঘ কর্মঘণ্টার কারণে তাদের গাড়ির শিফটের যে বিষয়, অথবা তাদের একটা ট্রিপ কমপ্লিট করার যে বিষয়, এবং এরপরে গাড়ি আটকে থাকা, তেলের জন্য দাঁড়িয়ে থাকা, এবং গণপরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও 10 লিটার বা 15 লিটারের যে ব্যারিয়ার, সেই কারণে কিন্তু অভিযোগের মাত্রা আরও বেড়েছে। স্বাভাবিকভাবেই সবাই কিন্তু চাচ্ছেন যে যেহেতু বাড়তি দাম হয়েছে, তারা যাতে নিরবচ্ছিন্নভাবে তেল পান, যতটুকু প্রয়োজন ততটুকু তেল যাতে তারা সংগ্রহ করতে পারেন, কিন্তু সেটি ঘটছে না বিধায় কিন্তু অভিযোগের জায়গা বেড়েছে। এবং তারা কিন্তু তাদের অভিযোগের মাত্রা একসময় মাঝে মাঝে মেজাজও হারাচ্ছেন তারা। বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের প্রকোপ কিছুটা কমানো গিয়েছে, এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম এবং উপসর্গ নিয়ে সন্তান হারানো পরিবারগুলোর কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন সরকার প্রধান। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে জিডিপির 5% বরাদ্দ দেয়া হবে, করা হবে স্বাস্থ্য বীমাও। হাম প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু গত 1 মাসে এই হামে শিশু মৃত্যু আক্রান্ত ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। করার জন্য সবিনয় অনুরোধ। রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুটি সরকারের অবহেলায় হামের অবনতি হয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
উন্নত চিকিৎসা ব্যবস্থা রাজধানী কেন্দ্রিক হওয়ায় সঠিক সেবা পাচ্ছেন না সবাই। তাই চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ডের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্যসেবা জবাবদিহিতার আওতায় এনে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। বর্তমান সরকার ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের 6টি জেলায় ঝড় এবং বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 12 জনের। এর মধ্যে সুনামগঞ্জে এক শিক্ষার্থী সহ নিহত হয়েছেন 5 জন। এছাড়া রংপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জে মারা গেছেন আরও 7 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকালের ঝকঝকে রোদে জীবিকার টানে মাঠে নেমেছিলেন কৃষকরা। সুনামগঞ্জের বিভিন্ন হাওরাঞ্চলে হঠাৎ শুরু হয় ঝড় ও বজ্রপাত। মুহূর্তেই নিভে যায় এক শিক্ষার্থী সহ 4 কৃষকের প্রাণ। দুপুরে ধর্মপাশা, জামালগঞ্জ ও দিরাই উপজেলায় হাওরে ধান কাটার সময় ঝড়ের সাথে বজ্রাঘাতে নিহত হন কলেজ শিক্ষার্থী হাবিবুর রহমান সহ 3 কৃষক রহমতুল্লাহ, লিটন মিয়া ও নূর জামাল। এছাড়া তাহিরপুর উপজেলায় হাওরে হাঁস চড়ানোর সময় বজ্রাঘাতে মৃত্যু হয় আবুল কালাম নামের আরো একজনের। আলাদা এসব ঘটনায় আহত হয়েছে 5 জন। এখন পর্যন্ত বজ্রপাতে সুনামগঞ্জ জেলায় 5 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। এর মধ্যে 2 জন হচ্ছে ধর্মপাশা, 1 জন জামালগঞ্জ, 1 জন তাহিরপুর এবং 1 জন দিরাই। রংপুরের মিঠাপুকুর উপজেলার সখীপুর গ্রামে বজ্রাঘাতে নিহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানায়, বৃষ্টির মধ্যে ছোট শালমারা বিলে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। তা দেখতে ভিড় করে শিশুসহ 15 থেকে 20 জন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে মৃত্যু হয় কৃষক তালেব ও জেলে মিলন মিয়ার। এ সময় 3 শিশুসহ আহত হয় অন্তত 10 জন। তাদেরকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 3 শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় রংপুর মেডিকেলে। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে ধান খেতে কাজ করার সময় এক কৃষক এবং গফরগাঁওয়ে মাঠ থেকে গরু আনার সময় বজ্রাঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া নেত্রকোনা ও হবিগঞ্জে প্রাণ গেছে আরো 2 জনের। শেষ দিনে সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলেন দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ স্থায়ী কমিটির সদস্যরা। রাজধানীর গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে। শনিবার বিকেল 4টায় শেষ দিনে সাক্ষাৎকার শুরু হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা সাক্ষাৎকার দিচ্ছেন। জানান, যোগ্যদের মনোনয়ন দেওয়া হলে দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন তারা। তবে বিতর্কিত কিংবা 5ই আগস্টের পরে বিএনপিতে যোগ দেওয়াদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানানো হয়। মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের কাছ থেকে দেশ ও নারী অগ্রযাত্রায় নিজেদের পরিকল্পনা জানতে চান। সোমবার 36 আসনে বিএনপি তাদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন তালিকা ঘোষণা দেবে।